উনিও ফাইট করবেন, আমিও ফাইট করব, এবং তথ্য প্রমাণ বিচারে যা উঠে আসবে তাই হবে একজন অভিযুক্তের নিয়তি। কিন্তু তার আগে উনি যে বলছেন, উনি চ্যালেঞ্জ করছেন, উনি ডিক্লেয়ার করে দিচ্ছেন যে উনি এই কেসটা জিতবেন, এটা ঠিক নয় স্যার। আমি তো এই কথাটা বলতে পারলাম না। উনি কোন মন্ত্র বলে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। স্যার, আমরা এখানে একটা কেস লড়তে এসেছি, ব্যক্তিগত ইগো স্যাটিসফাই করতে আসিনি। আশা করি আপনি এটা কমিউনিকেট করবেন। আপনি বিষয়ে কথা বলুন, বিষয়ের বাইরে কথা বলবেন না। বিষয় হচ্ছে আজকের কেসটি এবং এই কেসের সাথে যারা যুক্ত তাদের নিয়ে। এর বাইরে কথা বললে কোর্টকে অবমাননা করা হয়, এটা কি আপনি বুঝতে পারছেন না? সরি স্যার, এক্সট্রিমলি সরি। বাপরে বাপরে বাপ, এরা দুজনেই তো বেশ কঠিন মানুষ দেখলাম। দুজনে কেউই তো 1 ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না। তুমি চিন্তা করো না, আমাদের যা লয়ার এই মহিলাকে দাঁড়াতেই দেবে না, হেরে যাবে খুব শিগগিরই। দেখো না, এই কেস 2 দিনও টিকবে না। তুমি কি ভাবছো মা, আমরা এই কেসটা হেরে যাব? দেখো, নিজের বৌমাকে ভালো করে দেখো কেমন কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। দেখছি তো, কিন্তু এই অবস্থায় তো তাকে আমি কোনোদিন দেখতে চাইনি। আরে এই চেহারাতেও আমি তারা দেখতে চাইনি। যাকে ভালোবেসেছিলাম তার ভালোই তো চেয়েছিলাম, কিন্তু সে যদি সত্যি সত্যি আমার ছেলের ক্ষতি করতে চেয়ে থাকে, তাহলে আমি তার ভালো চাই কি করে? এখন ওর ভালো চাওয়ার ইচ্ছে আছে তোমার? চুপ কর দেখি, তাইলে কি মেয়েকে নিয়ে আসতো? হ্যাঁ, আমার মেয়েটার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না আমার একটু। তোরা যে তোর কাকিমার সাথে, তুতুলের সাথে এত খারাপ ব্যবহার করিস, আজ তো সেই তাদের কাছে আমাকে পুতুলকে রেখে আসতে হলো না। খারাপ ব্যবহার করি মানে? ইচ্ছে করে তো আর খারাপ ব্যবহার করি না। উনি যদি ধমকি দেন, সবসময় চান যে এত বড় অপরাধটা করেছে তাকে নির্দোষ প্রমাণ করতে। আমাদের বাড়ির ছেলে মানে আমাকে, দাদাকে সবসময় ছোট করবে, প্রতীক্ষাকে অপমান করবে, তাহলে কি আমরা ছেড়ে দেবো নাকি? চুপ কর চুপ কর চুপ কর দেখি বলো, মনটা ভালো লাগছে না রে, মনটা ভালো লাগছে না। আমি আমি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। এটার শরীরটা বড্ড খারাপ, কিছুতেই তো আমি তাকে ভালো করতে পারছি না, তার জ্বরটা আমি কিছুতেই নামাতে পারছি না। আচ্ছা মা, আমরা কি কেউ এখানে থাকবো বলে এসেছি? কাজটা মিটে গেলেই তো আমরা চলে যাব। আর তোমাকে তো আমরা এনেছি যদি তোমাকে সাক্ষী দিতে ডাকে সেই জন্য। আমাদের উকিলই তো বলেছিলেন তোমাকে নিয়ে আসতে। তাছাড়া দাদার সঙ্গে এত বড় একটা অন্যায় হয়েছে, তুমি চাইবে না তোমার ছেলের এই অন্যায়ের বিরুদ্ধে একটা বিচার পাক? আজকে যদি দাদা চোখ বুঝতো তাহলে কি তোমার ভালো লাগতো না? এই চুপ কর, তো আজে বাজে কথা বলিস কেন সবসময়? না আমার শোনো, দেখো আমি তো এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছি, এখন ভালো আছি, কিন্তু যে আমার এত বড় সর্বনাশটা করেছে, তুমি সাক্ষী দিতে গিয়ে তাকে যদি ছেড়ে দাও, মানে তোমার তো অনেক দয়া মায়া, তুমি হয়তো ওর সম্পর্কে আসল কথাগুলো বললেই না, সেটা করলে তো আমার সঙ্গে খুবই অন্যায় করা হবে, বলো? ডাকলি তো তবে বলবো নাকি? আগে ডাকুক, না ডাকলে কি আমি উপজে গিয়ে বলবো নাকি? কি মনে করিস তোরা? আচ্ছা মা, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? তোমার হয়ে গেলেই গাড়িটা করে আগে না হয় আমরা তোমাকে পাঠিয়ে দেবো। আমরা তো গাড়িটা ভাড়া করে এনেছি, তোমায় না হয় আগে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, তারপর আমরা সেই গাড়িতে করে যাব, অসুবিধা তো নেই। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মেয়েটার আমার শরীরটা খারাপ, শরীরটা ভালো নেই মোটে। ঠিক আছে তাই করিস, আমাকে আগে আগে পাঠিয়ে দিস তো। দেখি আগে ডাকুক, ডাকলি তবে তো। দেখো মা, ভালো করে দেখো, তোমার বৌমার ওই বয়ফ্রেন্ডটা এসছে, ওই ছেলেটা শতদ্রু। দেখো ও কি কথা?
সেখানেও এসে পড়েছে। কি ভাবছো তাহলে? এখন বুঝতে পারছো তো মা, এমনি এমনি কিন্তু আমি তোমার এই বৌমার সঙ্গে দুর্ব্যবহার করতাম না, অনেক কারণ ছিল। দাদা একটু একটু সরে যান প্লিজ। এসছো? এত দেরি হলো কেন? হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, প্রথম ট্রেনটা মিস করে গেছিলাম। আজকে গাড়িটাও নেই, সার্ভিসিংয়ে দিয়েছি। বিয়ের প্রথম থেকেই তার তো বার টান ছিল, নাহলে তুমি ভাবো না সেই কথাগুলো তোমাকে আর কি বলবো। ও তো প্রথম দিক থেকে আমার কাছে আসতে চাইতো না মা, আলাদা আলাদা শুতো। কি না আমার দিদির কাছে গিয়ে শুচ্ছে, আশ্চর্য। আচ্ছা কোনো স্ত্রী এরকম আচরণ করতে পারে তুমি বলো তো? কতদিন হয়েছিল আমাদের বিয়ের? প্রথম থেকে বার টান ছিল ওর মা, সেই কারণে এরকম। টেনশনের কিছু নেই, আমরা তো আছি। আসলে তোমার আসতে দেরি হচ্ছিল তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা কোনো সাক্ষ্য টাক্ষ্য কিছু হয়েছে? না এখনো হয়নি। শতদ্রু, पराग और पलाश तुम्हारी तरफ इशारा करके की सब बोलছে জানো। কি আবার বলবে? বলবে দেখো ছেলেটা এখনো পিছু ছাড়েনি। আমি একবার প্রথমে ভেবেছিলাম জানো তো, যে তুমি যে আসবে তারপর আবার এরা সব তোমায় না হিউমিলিয়েট করে। অপোনেন্ট লয়ার হয়তো তোমাকে টেনে নানা রকম কথা বলতো, তোমাকে অপরাধী করতো, অনেক আজে বাজে কথা শুনতে হতো। সেটা তোমার তো খারাপ লাগতেও পারে। না বিপাশাদি, এখন আর আমি ওই ব্যক্তিগত সম্মান চলে যাবে এই ভয় পাই না। ক্রাইসিসটা আসলে এত বড় যে ব্যক্তিগত সমস্ত কিছু সরিয়ে রাখাটাই ভালো। জানি শতদ্রু, তোমাকে জানি বলেই বলেছি, বারণ করিনি। আর খুব ভালো করেই জানতাম যে তোমাকে বারণ করে কোনো লাভ হবে না, তুমি আসবেই, তুমি বলেই বারণ করিনি। দেখা যাক কি হয়। স্যার আমার ব্রিফিং এর মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট অংশ বাকি আছে, তারপরে আমি সাক্ষ্য গ্রহণে চলে যাব। হ্যাঁ বলুন। স্যার অভিযুক্তর বিরুদ্ধে আরো একটা কথা শোনা যায়, মানে তার বিরুদ্ধে আরো একটা অভিযোগ আছে যে বিয়ের আগে তার একজনের সাথে সম্পর্ক ছিল এবং উনি বিয়ের পর সেই সম্পর্কটাকে কন্টিনিউ করেছেন। এবং এটাও শোনা যায় যে এটা নিয়ে ওনাদের মধ্যে মনোমালিন্য চূড়ান্ত হয়েছিল এবং কারোর কারোর এটাও ধারণা যে যার সঙ্গে ওনার সম্পর্ক সেই শতদ্রু এবং শিমুল দুজনে মিলে পরাগ ব্যানার্জিকে খুন করতে চেয়েছিল। স্যার আমি আবারও বলছি, আমি অপরাধী বলিনি, আমি কিন্তু শুধু অভিযুক্ত বলেছি। স্যার অভিযোগটা আছে স্যার, আর এই লেভেলেই অভিযোগটা আছে, কিন্তু প্রমাণ করা যায়নি, তাই শতদ্রু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু স্যার শিমুল ব্যানার্জির বিষয়টা পুলিশ নিজে দেখে সন্দেহ প্রকাশ করেছেন, তাই আজকে ওনার জেল কাস্টাডি হয়েছে। সুতরাং এই মহিলার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে, অভিযোগগুলো সহজ নয় স্যার। স্যার আজ যদি ধরুন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে যে আমি একজনকে খুন করতে চেয়েছি আর তিনি আমার শত্রুপক্ষের লোক হন, তাহলে তিনি চাইবেন তার মধ্যে নানা রকম রং ছড়িয়ে সেই অভিযোগটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে, কিন্তু তার থেকে এটা প্রমাণ হয় না যে আমি সেই অন্যায় কাজটা করেছি। স্যার আইনের চোখে প্রমাণ ছাড়া কিছুই গ্রাহ্য হয় না, তাই কি অভিযোগ উঠছে কি অভিযোগ আছে তার থেকে আমরা কি কি প্রমাণ করতে পারি তার দিকে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এক্সকিউজ মি মি লর্ড, আমাকে এই কথাগুলো বলতেই হচ্ছে। কেসটা করতে গিয়ে আমি যা যা এলিমেন্ট পেয়েছি সেগুলো আমাকে সাজাতেই হবে, অ্যান্ড ইটস মাই ডিউটি, আর সেটা আপনার কাছে পেশ করা আমার কর্তব্য। আশা করি আমার বিপক্ষীয় বন্ধু এতদিন ওকালতি প্র্যাকটিস করার পর এই মিনিমাম জ্ঞানটুকু ভুলে যাননি।
আর যদি উনি সত্যি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব উনি যেন আরেকবার ঝালিয়ে নেন। আবারও বলছি, আদালতের কাজ সুষ্ঠুভাবে হওয়া উচিত। আরাধনা দেবী, আপনি বসুন। অনির্বাণ বাবু, আপনি যদি কোনো সাক্ষ্য গ্রহণ করতে চান তাহলে সেই সাক্ষীকে ডাকুন। ইয়েস মিলর্ড, আমি প্রথমেই যাকে ডেকে নেব তিনি শিমুল ব্যানার্জির অত্যন্ত কাছের একজন মানুষ, অথচ এই শিমুল ব্যানার্জি ওনাকে চূড়ান্ত আঘাত দিয়েছেন। মধুবালা দেবী, মানে পরাগ ব্যানার্জির মাকে আমি ডাকবো। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ওই যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম মধুবালা ব্যানার্জি। আচ্ছা, শিমুল দেবীকে আপনি ঠিক কিভাবে চেনেন? আমার বড় ছেলে পরাগ, তার সাথে ওর বিয়ে হয়েছিল। সেই সূত্রে সে আমার পুত্রবধূ। আমরা এক বাড়িতেই থাকি, যদিও তার সাথে আমার ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তবুও সে আমার কাছেই থাকে। সেই সূত্রে আমার বৌমা হয়। বৌমা নয়, এক্স বৌমা বলুন, প্রাক্তন। এখন উনি আপনার বৌমা হন না, ইনফ্যাক্ট এখন আপনারা কেউই কারোর কেউ নন। ও কি কথা! আমরা পুরনো দিনের মানুষ তো। একবার যখন আমরা একটা সম্পর্কে বাঁধা পড়ি না, তারপর হঠাৎ একদিন সম্পর্ক নেই, কথাটা তো বলতে পারি না। যাকে আর কি জানতে চান বলুন। ওয়েল, শিমুল দেবীর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কিরকম ছিল? প্রথম প্রথম বিয়ে হয়ে সে যখন আমার বাড়িতে আসে, তার কোনো কিছুই আমার মোটে ভালো লাগতো না। সেই অর্থে তার সঙ্গে আমার সম্পর্ক একেবারেই ভালো ছিল না, মধুর ছিল না। কিন্তু ক্রমে ক্রমে সে আমার আপন হয়ে ওঠে। অবশ্যই সব থেকে বেশি আপন হয়ে ওঠে আমার মেয়ে। তার একটা সমস্যা আছে জানেন। ওই লোকে বলে যে সে নাকি স্পেশাল চাইল্ড, তা যে কি আমি জানি না, কিন্তু তার যে সমস্যা আছে এই কথা আমি জানি। ঠিক আছে, বলুন, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সে কথাই বলছিলাম আর কি, যে প্রথম যদিও আমার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আমার মেয়ের সঙ্গে ক্রমে তার ভারী বন্ধুত্ব হয়। আর মেয়েটা যখন কারো কথা কিছুতেই শুনতো না, কিন্তু তার কথা একেবারে অন্ধের মতন শুনতে, জানেন। আর সেই সূত্রে আমাদের মধ্যেও সম্পর্কটা মধুর হয়। আমরা দুজন ক্রমশ দুজনকে ভালোবাসতে শুরু করি। তখন আমি ভাবতাম আমাদের এত বড় উপকারী বন্ধু তো আর কেউ নেই। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও জানেন, সে কিন্তু তার বাপের বাড়ি বা অন্য কোথাও যায়নি, আমার কাছে আমার বাড়িতেই ছিল।
এরই মধ্যে ওই আমার বড় ছেলে পরাগের আবার বিয়ে ঠিক হয়। আর সেই বিয়েটা যেদিন, সেই দিন আমার বাড়িতে যা ঘটে গেল, তারপর থেকে আমি যা শুনলুম, যা বুঝলুম, আমি তো আর তাকে কিছুতেই আপন ভাবতে পারছি না। এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা একটু বলবেন? বলবো না কেন, যা ঘটেছে তা তো সকলের জানা, এসব কাগজে পত্রে বেরিয়েছে তো। আর আপনারা তো সে সমস্ত নিয়েই কাজ করছেন, তো যদি আমার মুখ থেকে শুনতে চান তো বলতে তো হবে। হ্যাঁ, আপনার থেকেই শুনতে চাই, আপনার বলা দরকার। আপনার মুখ থেকেই শোনার জন্য আমরা সকলে ওয়েট করে আছি, কারণ আপনি হলেন প্রায় প্রত্যক্ষদর্শী। অবজেকশন মিলর্ড, আমি ওনাকে থামিয়ে জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই। এই যে প্রত্যক্ষদর্শী বলা হচ্ছে, মানে প্রত্যক্ষদর্শী মানে কি? মধুবালা দেবী, আপনি কি নিজের চোখে দেখেছেন শিমুল দেবীকে আপনার ছেলে পরাগ ব্যানার্জিকে বিষ খাওয়াতে? নিজের চোখে দেখেছেন? ও কি কথা? সে কথা আমি জানবো কি করে? হ্যাঁ, আমি তো সে কথা কখনো বলিনি। সে কথা বললাম কখন? পয়েন্ট টু বি নোটেড স্যার। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, এবার আপনি বলুন, শেষ দিকে আপনাদের সম্পর্ক খারাপ হলো কেন? যদি আমার ছেলেকে কেউ মেরে ফেলতে চায়, তাইলে তার সঙ্গে কি আমার ভালো সম্পর্ক থাকতে পারে নাকি? তাই কখনো হয়? বলি, মেয়েদের কাছে তো সন্তান সবচেয়ে আগে, সবচেয়ে বড়। সে সন্তান যেমনই হোক। বলি, আমার সন্তানের চেয়ে, আমার ছেলের চেয়ে তো আমার ছেলের বউ আমার কাছে বড় হতে পারে না। আর সেই জন্যই পরাগের বিয়ের দিন, তার গায়ে হলুদের আগে, সে যখন অসুস্থ হয়ে পড়লে, অজ্ঞান হয়ে পড়লে, ডাক্তার যখন বললে যে তার শরীরে বিষ পাওয়া গেছে, তখন থেকে আমি যা যা শুনলুম, কেন জানি না, আমার তখন থেকে আমার মন থেকে কেমন দূরে চলে গেল গো সে। ওয়েল, মধুবালা দেবী, আপনি ঠিক নিশ্চিত তো যে শিমুলই আপনার ছেলেকে বিষ খাইয়েছে? ও কি কথা? আমি কি নিজে চোখে দেখেছি নাকি গো যে আমি সে কথা বলবো? বললুম তো, সেসব জানি না। তবে হ্যাঁ, যা শুনলুম তাতে আমার মনে হয়েছে আমার পরাগের বিয়ে হলে আর কার স্বার্থে লাগতে পারে? বাড়িতে তো থাকি ওই আমি, বৌমা, আমার মেয়ে আর আমার 2 ছেলে। তাইলে আমাদের মধ্যে কে পরাগের ক্ষতি করতে পারে? আমার ছোট ছেলের বউ থাকে, তো আমার ছোট ছেলে আর তার বউ, তাদের তো এ বিয়েতে কোনো স্বার্থে আঘাত লাগবে না, তাই না? আর ছোট ছেলের বউ, সে তো আবার নিজে থেকে এ বিয়ে ঠিক করেছিল তার চেনা জানা একটি মেয়ের সঙ্গে। আর আমার ছোট ছেলে পলাশ, সেই বা সে কি কখনো তার দাদার, নিজের দাদার ক্ষতি করতে পারে নাকি? পারে না। একমাত্র স্বার্থে আঘাত লাগতে পারে তো তার। পরাগের যদি আবার নতুন বউ, মানে আমার ছেলের যদি আবার নতুন বউ আসতো, তাহলে তো সে আমার আগের বউমাকে বাড়িতে থাকতে দিতে নাও চাইতে পারতো। হয়তো তার সঙ্গে খটামটি লেগে থাকতো সারাক্ষণ। জানি না সে সমস্ত ভেবেই কিনা, সে সমস্ত ভেবেই কি আমার বৌমা নিজেকে শেষ পর্যন্ত দূরে রাখতে পারে নাকি? আমি জানি না, আমি নিজে কিছু দেখিনি, আমি জানি না। তবে একটা কথা, যেই অপরাধী হোক না কেন, আপনারা দয়া করে তাকে শাস্তি দিতে কসুর করবেন না, দ্বিধা করবেন না।
অপরাধীর যেন শাস্তি পায়। শিমুল, শিমুল, আচ্ছা কি দরকার বলো তো তোমাদের প্রতিদিন এখানে আসা? দরকার নেই তো। এখন কতদিন এসব চলবে নিজেও জানি না। শুধু শুধু তোমরা ঘর বাড়ি ফেলে এখানে চলে আসো। সেটা আমরা কিভাবে আসবো তোকে ভাবতে হবে না। ঘর বাড়ি ফেলে আসবো না কিভাবে আসবো সেই কৈফিয়ত তো তোকে দেবো না আমরা। আর আমরা আসবো না তো কে আসবে বলতো? হ্যাঁ, আর আজকে শুধু আমরা একা আসিনি, শতদ্রু এসছে। আচ্ছা সামনে তোর বিয়ে, বলো ও কেন আমার ব্যাপারে মাথা ঘামাচ্ছে আমি না সত্যি বুঝতে পারছি না। দরকার নেই তো আমার ব্যাপারে মাথা আচ্ছা ঘামানো। ঠিক আছে ঠিক আছে, আমি কিসে মাথা ঘামাবো কিসে মাথা ঘামাবো না, মাথা ঘামালে কতটা ঘামাবো সেটা আমাকে বুঝতে দে। তোকেই বুঝতে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা তো আমার, তাই আমাকেও মাথা ঘামাতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ফাইন, মাথা ঘামা না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মতন করে মাথা ঘামাচ্ছি। তবে একটা কথা তোকে ডেফিনেটলি বলবো, যে শাশুড়ির জন্য তুই এত লড়াই করেছিস, আজ তোর সেই শাশুড়ি তোর এই অবস্থা করেছে, শুনলি তো? সবই আমার কপাল। কে আর আমাকে উঠিয়েছে বল? সবাই শুধু নামিয়েছে। গলতি করছো শিমুল, সবাই নয়। আমি কিন্তু তোমাদেরকে কথাটা বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি জানি যে তুই আমাদের কথা বলছিস না, তবুও আমি বলবো দেখ সবাই কিন্তু তোকে নামায়নি। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তোরও তো হয়েছে, বল হয়নি? ভুল তো হয়েছে, ভুল তো আমি করি, সারা জীবন ধরে ভুলই করে যাচ্ছি। তুই এখন ডিপ্রেস তো শিমুল, তাই তুই এই ধরনের কথা বলছিস। ডিপ্রেসড কোথায়? একদম ডিপ্রেসড নই আমি, আর ওখান থেকে বেরোতেই চাই না। ওখানেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। বাহ, কি সুন্দর কথা, ফ্যান্টাস্টিক। असली बात किया আছে জানো তো শিমু, ये जो हम लोग सब मिलके ना তোমার জন্য इतना लड़ाई করছি, सिर्फ और सिर्फ ताकि तुम सिर उठा के जी सको पूरी सम्मान के साथ। যতই মাথা উঁচু করে বেরোই না কেন, মাথা কি আর উঁচু থাকবে?